আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ভিডিওতে আলোচনা করব 2020 সালের দাখিল পরীক্ষার প্রথম 15টি বহুনির্বাচনী সমস্যা নিয়ে। 1. বিন্দুর মাত্রা কয়টি? দেখো, এটা একটা বিন্দু। এই বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, শুধুমাত্র অবস্থান আছে, যার কারণে বিন্দুর মাত্রা 0। আবার দেখো, এটি একটি রেখা, এটার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নেই, সুতরাং রেখা হচ্ছে একমাত্রিক। আবার এটি একটি তল, এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, সুতরাং এই তলটির মাত্রা 2টি। আবার দেখো, এই বস্তুটির এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আবার এই যে এটা হচ্ছে কি উচ্চতা। তার মানে এই বস্তুটির দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। তাহলে এই বস্তুটির মাত্রা হচ্ছে 3টি, অর্থাৎ এটি একটি ত্রিমাত্রিক বস্তু। 2. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 10 ডিগ্রি হলে বৃহত্তম সূক্ষ্মকোণের মান কত? তাহলে 2 নম্বরটা আমরা এইভাবে করব। এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, দেখো এই কোণটা হচ্ছে কি সমকোণ। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা সমকোণ মানে এটা 90 ডিগ্রি। আর এইটা আর এইটা, এই দুই কোণ, এই কোণ এবং এই কোণ, এই দুই কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, এবং এই দুইটা হচ্ছে সূক্ষ্মকোণ। যেহেতু এই কোণ এবং এই কোণ হচ্ছে 90 ডিগ্রি ছোট, এই কোণ হচ্ছে কি 90 ডিগ্রি ছোট, আর 90 ডিগ্রি ছোট হলেই সেই কোণগুলি হয় কি সূক্ষ্মকোণ। প্রশ্নে বলা হয়েছে এই দুই কোণের পার্থক্য যদি 10 ডিগ্রি হয়, তাহলে এখানে বৃহত্তম সূক্ষ্মকোণ কোনটা হবে? দেখো, এখানে এই কোণ যদি 40 ডিগ্রি হয়, এই কোণ যদি 50 ডিগ্রি হয়, তাহলে কি হয়? 40 আর 50 কত হয়? 90 হয়। পার্থক্য কত হয়? 10 হয়। তাহলে একটা এই কোণটা, যে কোনো একটা কোণ 40 ডিগ্রি, আর একটা কোণ কত? 50 ডিগ্রি। তাহলে বৃহত্তম সূক্ষ্মকোণের মান হচ্ছে 50 ডিগ্রি এবং ক্ষুদ্রতম সূক্ষ্মকোণের মান হচ্ছে 40 ডিগ্রি। 3. অবনতি কোণের মান কত হলে একটি খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের সমান হবে? 3 নাম্বার। আমরা জানি এই খুঁটির দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য তখনই সমান হয় যখন এখানে সূক্ষ্মকোণটি কত হয়? 45 ডিগ্রি হয়, অর্থাৎ এই সূক্ষ্মকোণটা কি 45 ডিগ্রি হয়। এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? 45 ডিগ্রি হবে, যেহেতু এগুলি একান্তর কোণ। এটা হচ্ছে উন্নতি কোণ, এটা হচ্ছে কি অবনতি কোণ। তাহলে অবনতি কোণ কত হলে খুঁটির দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হবে? 45 ডিগ্রি হলে। 4. নিচের কোনটি মূলদ সংখ্যা? আমরা জানি যেসব সংখ্যাকে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেগুলি হচ্ছে মূলদ সংখ্যা, এবং প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা কি মূলদ সংখ্যা। তাহলে দেখো, এখানে 119, এটা যদি আমরা বর্গমূল করি তাহলে দশমিক চলে আসবে, কিন্তু এখানে 121, এটা যদি আমরা বর্গমূল করি তাহলে আসবে ফলাফল 11। 11 হচ্ছে কি একটা স্বাভাবিক সংখ্যা। এই যে 11, এটাকে আমরা লিখতে পারি 1/11। এই যে একটা ভগ্নাংশ হয়েছে এবং ভগ্নাংশের লব এবং হর কি পূর্ণ সংখ্যা, তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। 123, এটা যদি আমরা বর্গমূল করি তাহলে এখানেও দশমিক চলে আসবে এবং অসীম পর্যন্ত আসবে। দশমিক তো আসবে অসীম পর্যন্ত। এখানেও 129-এর বর্গমূল করলে অসীম পর্যন্ত দশমিক আসবে, এখানে 119-এর বর্গমূল করলে অসীম পর্যন্ত আসবে, অর্থাৎ দশমিকের পরে অসীম পর্যন্ত, অসীম দশমিক পর্যন্ত থাকবে। 5. চিত্রে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। এই যে এ বি সি, এটা একটা সমবাহু ত্রিভুজ। এডি লম্ব বিসি, এই যে এডিটা বিসির উপর কি লম্ব, এবং এবি সমান 3 সেন্টিমিটার হলে, এই যে এবি এটা কত? 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল, অর্থাৎ এ বি ডি, এটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। যেহেতু প্রশ্নে বলা হয়েছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ,
আর দেখো এখানে এডিটা বিসি এর উপর কি লম্ব, তাহলে এডি বাহুটি এ বিসি ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এ বি ডি সমান এ সি ডি। তাহলে আমরা একটা কাজ করি, আমরা প্রথমে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে তার অর্ধেকে কি এ বি ডি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে তাকে তার অর্ধেক নিলেই কিন্তু আমাদের ফলাফলটা আমরা পেয়ে যাব। তাহলে 5 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 এ স্কোয়ার। √3/4 এ বলতে হচ্ছে এখানে এই যে বাহুর দৈর্ঘ্য কত আছে 3 সেন্টিমিটার, তাহলে 3 স্কোয়ার। তাহলে √3/4 3 তিরিকা কত 9 ইকুয়াল হচ্ছে 9√3/4। এটা হচ্ছে এবিসি এর ক্ষেত্রফল। আর আমাদেরকে বের করতে হবে এ বি ডি এর ক্ষেত্রফল, তার মানে এবিসি এর ক্ষেত্রফলের অর্ধেক হচ্ছে এ বি ডি। তাহলে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করি, 9√3/4 গুণ 2, তাহলে 9√3 4 দোগুণে কত 8, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে এ বি ডি এর ক্ষেত্রফল হচ্ছে 9√3/8, এই যে 9√3/8। 6 5 + 13 + 21 + 29 + ... +77 ধারাটির পদ সংখ্যা কত? যেহেতু এখানে শেষ পদ 77, তাহলে এটাকে আমরা ধরে নেব n-তম পদ। মনে করি n-তম পদ ইকুয়াল হচ্ছে কি 77। আমরা আবার একটা সূত্র জানি n-তম পদের, a + n - 1 * d ইকুয়াল হচ্ছে এই 77। এই হচ্ছে ধারাটির প্রথম পদ। দেখো ধারাটির প্রথম পদ আছে কত 5, তাহলে এখানে লিখব 5 যোগ n - 1 * d হচ্ছে ধারাটির সাধারণ অন্তর। 13 থেকে 5 বিয়োগ করলে কত থাকে 8, 21 থেকে 13 বিয়োগ করলে কত থাকে 8, তার মানে সাধারণ অন্তর হচ্ছে 8 ইকুয়াল হচ্ছে 77। এখানে বা হবে, বা 5 + 8 দিয়ে n কে গুণ করলে হবে 8n - 8 ইকুয়াল হচ্ছে 77, বা 8n লিখি আগে, -8 থেকে +5 বাদ গেলে থাকে কত -3 ইকুয়াল হচ্ছে 77, বা 8n ইকুয়াল হচ্ছে 77 যোগ 3। অতএব n সমান হচ্ছে 77 আর 3 হয় 80, আর 8 এখানে n এর সাথে গুণ আকার আছে, এটা এই পাশে ভাগাকার হবে, 8 × 10 = 80 ইকুয়াল হচ্ছে 10। তাহলে n এর মান পেলাম আমরা কত 10। তাহলে পদ সংখ্যা কয়টি 10টি। তাহলে ধারাটির পদ সংখ্যা কত 10। m + n = 12 এবং mn = 35। উদ্দীপকের আলোকে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। 7 m³ + n³ এর মান কত? দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, কত আর কত যোগ করলে 12 হয়, আবার গুণ করলে 35 হয়। দেখো এটা যদি 7 হয়, এটা যদি 5 হয়, 7 আর 5 কত 12, আর 5 × 7 কত 35। তাহলে m এর মান 7, n এর মান কত 5। অথবা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এইভাবে করব, 7 m³ + n³ ইকুয়াল হচ্ছে m³ + n³ এর সূত্র হচ্ছে m + n হোল কিউব - 3mn * m + n। এটা হচ্ছে a³ + b³ এর সূত্র, a + b হোল কিউব - 3ab * a + b। তাহলে m + n এর মান হচ্ছে কত 12, 12³ - 3 * mn এর মান হচ্ছে 35 * m + n এর মান হচ্ছে 12। তাহলে 12 3টা গুণ করলে কত হয় দেখি, 12 3টা গুণ করলে হয় 1728, বিয়োগ 3 35 আর 12 গুণ করলে হয় 1260, 1260 বিয়োগ করলে হয় 0 আছে 8 সমান 8 হলে, 6 আছে 12 সমান 6 হলে, হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আছে 7 সমান 4 হলে।
468, এটি হচ্ছে অ্যান্সার। এই যে 468 অ্যান্সার। 8 নাম্বার হচ্ছে এম স্কোয়ারের মান কত? এম স্কোয়ারের মান আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো এখানে দেওয়া আছে এম এন ইকুয়াল 35। তাহলে 8 নাম্বার এম এন ইকুয়াল হচ্ছে 35। আমাদেরকে নির্ণয় করতে হবে এম এর মান। তাহলে এন সমান, এই যে এটা কি এম, এই এমটা এনের সাথে গুণাকার আছে, তাহলে সমানের ডানে চলে গেলে হবে ভাগাকার, অর্থাৎ নিচে যাবে 35-এর নিচে, অর্থাৎ এম দিয়ে 35-কে ভাগ। আবার আছে এখানে এম প্লাস এন ইকুয়াল হচ্ছে 12। এম প্লাস এন ইকুয়াল হচ্ছে কত? 12। বা এম প্লাস এন এর মানটা আবার এখানে বসিয়ে দিই, 35/m ইকুয়াল হচ্ছে 12। বা এখানে লসাগু এম স্কোয়ার প্লাস 35 ইকুয়াল হচ্ছে কত? 12। বা এম স্কোয়ার প্লাস 35 ইকুয়াল হচ্ছে 12 দিয়ে এমকে গুণ করলে হবে কি? 12m। বা এম স্কোয়ার মাইনাস 12m প্লাস 35 ইকুয়াল হচ্ছে 0। বা 35-কে ভেঙে আমরা 12 মিলাবো। এম স্কোয়ার মাইনাস 5 7 35, 7m মাইনাস 5m যোগ 35 ইকুয়াল হচ্ছে 0। 7 আর 5 কত হয়? 12 হয়, যে 12m, আর 5 7 35, এই যে 35। বা m কমন নেই, m মাইনাস 7 মাইনাস 5 কমন নিলে m মাইনাস 7 ইকুয়াল হচ্ছে 0। বা m মাইনাস 7 ইন্টু m মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 0। হয় m মাইনাস 7 ইকুয়াল 0, অতএব m ইকুয়াল 7, অথবা m মাইনাস 5 ইকুয়াল 0, অতএব m ইকুয়াল হচ্ছে 5। তাহলে আমরা m এর মান পেলাম কত? 7। আবার m এর মান পেলাম কত? 5। যেহেতু এখানে দেওয়া আছে m স্কোয়ার মানে 7 স্কোয়ার, 7 7 49। আবার m স্কোয়ার মানে 5 স্কোয়ার, তার মানে 5 5 কত? 25। তার মানে 49 এবং 25 দুইটাই কিন্তু সঠিক অ্যান্সার। কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা কত হবে? m এর মানটা হবে 7 আর m স্কোয়ারের মান হবে 49। কেন হবে? কারণ আমরা যোগ বা বিয়োগ যে সংখ্যাগুলি আমরা লিখি, প্রথমে যে সংখ্যাটি লিখি সেটা আমরা সচরাচর বড় সংখ্যা লিখি। সেই অনুযায়ী মূলত এখানে m এর মান 7, n এর মান কত? 5। তোমরা এখানে 7 3টা গুণ করবে, 7 3টা গুণ করে যা হয় এবং 5 3টা গুণ করে যা হয় যোগ করে দিলেই কিন্তু ফলাফলটা তোমাদের চলে আসবে। আবার এখানে m এর মান কত? 7 আমরা পেয়েছি, 7 2টা গুণ করলে কত হবে? 49। তাহলে ক্যালকুলেশনের চাইতে একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা সমাধান করি তাহলে এটা দেখা গেছে 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আমরা সমাধান করতে পারবো। কিন্তু আমরা যদি ক্যালকুলেশনে যাই তাহলে আমাদের 3 থেকে 4 মিনিট সময় লেগে যাবে এই দুইটা সমাধান করতে। 9 log 3 প্লাস log 9 প্লাস log 27 প্লাস ডট 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 ধারাটির সাধারণ অন্তর কত? 9 log 3 যোগ log 9 যোগ log 27 প্লাস ডট ডট ডট। লগের অঙ্কগুলো আমরা প্রথমে এইভাবে করে নেব, log 3 প্লাস log 3 স্কোয়ার, দেখো 3 3 কত? 9, যোগ log 3 কিউব, 3 3টা গুণ করলে কত? 27, ডট ডট ডট, ইকুয়াল log 3 যোগ এখানে যে পাওয়ার আছে পাওয়ারটা আমরা প্রথমে নিয়ে আসব, 2 log 3 যোগ এখানে যে পাওয়ার আছে 3 এটা প্রথমে নিয়ে আসব, 3 log 3 যোগ ডট ডট ডট। তাহলে সাধারণ অন্তর মানে হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে সাধারণ অন্তর d ইকুয়াল 2 log 3 বিয়োগ log 3। তাহলে দুইটা log 3 থেকে একটা log 3 বাদ গেলে থাকে কি? শুধু log 3। তাহলে এটাই হচ্ছে কি? অ্যান্সার। আমাদেরকে খেয়াল রাখতে হবে
এরকম যত অঙ্ক আছে log 3 প্লাস log 9 প্লাস log 27 প্লাস ডট ডট অথবা log 2 প্লাস log 4 প্লাস log 8, প্রথমে যেটা আছে এইটাই হচ্ছে কি সাধারণ অন্তর। প্রথম পদটাই হচ্ছে কি সাধারণ অন্তর। 10 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট 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 দাঁড়াটির ক্ষেত্রে সাধারণ অন্তর 3। দেখো 3 করে বাড়তেছে, এই যে 5-এর সাথে 3 যোগ করলে 8, 8-এর সাথে 3 যোগ করলে কত 11, বা 8 থেকে 5 বিয়োগ করলে কত থাকে 3, 11 থেকে 8 বিয়োগ করলে কত থাকে 3, তাহলে সাধারণত 3, এটা ঠিক আছে। এরপরে বলছে nতম পদ 3n প্লাস 2, তাহলে দেখো এটা আমরা করি। 10 nতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, প্রথম পদ আছে কত 5, 5 প্লাস n মাইনাস 1 সাধারণ অন্তর 3, তাহলে 5 প্লাস 3 দিয়ে nকে গুণ করলে 3n বিয়োগ 3 একে 3, তাহলে 3n মাইনাস, দেখো প্লাসের 5 থেকে মাইনাসের 3 চলে গেলে থাকে প্লাসের 2, তাহলে 3n প্লাস 2, nতম পদ 3n প্লাস 2, এটাও কিন্তু কি ঠিক আছে। প্রথম 10টি পদের সমষ্টি 185। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, এটা হচ্ছে 3 নাম্বার, 10-এর 3, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে প্রথম 10টি পদের সমষ্টি হবে, অতএব s10 ইকুয়াল হচ্ছে n নয় 10/2 হবে, যেহেতু প্রথম 10টি পদ 10/2 ইন্টু 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 5 দোগুণা কত 10, এখানে থাকে 5 ইন্টু 2 ইন্টু এর মান, এ হচ্ছে প্রথম পদ 5 প্লাস 10 থেকে 1 বিয়োগ করলে 9 গুণ ডির মান, ডি হচ্ছে কত 3, সাধারণ অন্তর 3, 5 দোগুণা কত 10 যোগ 3 নং 27 সমান 5, 10 আর 27 যোগ করলে কত হবে 37, 5 37, 5 7 35, 5 3 5 15, 15 আর 3 হচ্ছে 18, 185। তাহলে প্রথম 10টি পদের সমষ্টি পেলাম আমরা কত 185। তাহলে এখানে 1 2 3 তিনটি সঠিক। এখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা যুক্ত একটা সারণী দেওয়া আছে। উদ্দীপকের আলোকে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে দেখো এখানে শ্রেণীব্যাপ্তি আছে 7 থেকে 10, এই শ্রেণীতে গণসংখ্যা আছে 8, শ্রেণীব্যাপ্তি আছে 11 থেকে 14, এই শ্রেণীতে গণসংখ্যা 13, শ্রেণীব্যাপ্তি আছে 15 থেকে 18, এই শ্রেণীতে গণসংখ্যা 3, শ্রেণীব্যাপ্তি আছে 19 থেকে 22, এই শ্রেণীতে গণসংখ্যা 6। তাহলে 11 প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? দেখো প্রচুরক শ্রেণী হচ্ছে ওই শ্রেণী যে শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিক থাকে, সবচেয়ে বেশি থাকে। তাহলে দেখো সবচেয়ে বেশি আছে কিন্তু এই শ্রেণীতে 13, এই যে এখানে গণসংখ্যা সর্বাধিক। তাহলে 11 থেকে 14 এই শ্রেণীটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এবার এই শ্রেণীর মধ্যমান আমাদেরকে নির্ণয় করতে হবে। এই শ্রেণীর মধ্যমান নির্ণয় করব আমরা এইভাবে, 11 আর 14 যোগ করে 2 দিয়ে ভাগ করব। নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা মধ্যমানটা পেয়ে যাব। তাহলে 11 আর 14 যোগ করলে হবে 25, 25কে 2 দিয়ে ভাগ করলে হবে 12.5। এই যে অ্যান্সার 12.5। এরপরে বলা হয়েছে 12 চতুর্থ শ্রেণীর ধাপ বিচ্যুতি কত? চতুর্থ শ্রেণীর ধাপ বিচ্যুতি অর্থাৎ এই সারণীর চতুর্থ শ্রেণীর অর্থাৎ এই শ্রেণীর ধাপ বিচ্যুতি আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো আমি এটা তুলে নিয়েছি, এখানে শ্রেণীব্যাপ্তিগুলি, এখানে গণসংখ্যাগুলি। তাহলে আমরা যখন ধাপ বিচ্যুতি নির্ণয় করি বা ধাপ বিচ্যুতি বসাই, তখন কিন্তু আমরা যেখানে বা যেই শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিক সেই শ্রেণী বরাবর আমরা শূন্য বসাই। শূন্য বসিয়ে আমরা উপরের দিকে লিখি -1, -2, -3 এইভাবে, আবার নিচের দিকে লিখি 1 2 3 4 এইভাবে। তাহলে দেখো আমাদের চতুর্থ শ্রেণীতে ধাপ বিচ্যুতি আমরা কত পেলাম? 2 পেলাম। তাহলে চতুর্থ শ্রেণীতে ধাপ বিচ্যুতি হবে কত? 2। এই যে চতুর্থ শ্রেণীর ধাপ বিচ্যুতি কত? 2। 13 ইকুয়াল ABC হলে পাওয়ার অফ A এর উপাদান সংখ্যা নিচের কোনটি? দেখো 13টা আমরা এভাবে করব, 2 আমরা প্রথমে 2 লিখব,
লিখার পরে দেখো এখানে উপাদান কয়টা, 1 2 3, এই যে 2 এর উপরে আমরা পাওয়ার দেব 3, 2 এর উপরে পাওয়ার দিব কত 3, তাহলে 2 3টা গুণ করলে কত হবে 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তাহলে এখানে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা হবে কত 8। অর্থাৎ এখানে যতগুলি উপাদান থাকবে ততগুলি 2 গুণ হবে। যদি 4টা উপাদান থাকে তাহলে 4টা 2 গুণ হবে, যদি 2টা উপাদান থাকে 2টা 2 গুণ হবে, যদি একটা উপাদান থাকে তাহলে একটা 2, যদি 5টা উপাদান থাকে তাহলে 5টা 2 গুণ হবে, এবং গুণ ফলটাই হচ্ছে কি ফলাফল। বা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2 লিখব, এবার উপাদান যা আছে তা একটা হলে 1, যদি উপাদান 0 হয় তাহলে 0, যদি উপাদান 5 হয় তাহলে 5, যদি উপাদান 0 হয় তাহলে পাওয়ার অফ এর উপাদান কত হবে 0 হলে 1 হবে। 2 পাওয়ার 0 মানে কি 1। 14, যদি জি অফ এক্স ইকুয়াল কে এক্স স্কোয়ার মাইনাস 3x হয় তবে কে এর মান কত হলে জি অফ -1 ইকুয়াল 0 হবে। 14, জি অফ এক্স ইকুয়াল হচ্ছে কে এক্স স্কোয়ার মাইনাস 3x, তাহলে এখানে দেওয়া আছে কি জি অফ -1, জি অফ -1 ইকুয়াল হচ্ছে কে -1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু -1, অর্থাৎ এক্সের মানটা কি হবে -1, এই যে এক্সের মানটা -1, এক্সের মানটা কি -1, যেহেতু মাইনাসের উপর পাওয়ার কি জোড় তাহলে মাইনাস চলে যাবে, কে ইন্টু 1 2টা গুণ করলে 1, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল মাইনাস। দেখো এখানে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে পাওয়ার আছে কত 1, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কি হবে মাইনাস মাইনাস প্লাস, 3 1 3, তার মানে কে প্লাস 3। আবার প্রশ্নে দেওয়া আছে যেহেতু জি অফ -1 ইকুয়াল হচ্ছে কি 0, এই যে জি অফ -1 ইকুয়াল 0, অতএব জি অফ -1 এর মান আমরা পেলাম কত কে প্লাস 3, কে প্লাস 3 ইকুয়াল 0, অতএব কে ইকুয়াল হচ্ছে -3, +3 সমানের বামে আছে, ডানে চলে গেলে -3, তাহলে এখানে আনসার হবে -3। 15, 2x² + 5x - 3 এর উৎপাদক হলো, তাহলে আমরা এখন কোনগুলি উৎপাদক সেগুলি বের করব বা সেগুলো নির্ণয় করব। 2x² - 5x, 2x² + 5x, 2x² + 5x - 3, 2 আর 3 গুণ হবে, 3 দুগুণা কত 6, 6কে ভেঙে আমরা মিলাবো কত 5, তাহলে 6 কে 6, 6 থেকে 1 বিয়োগ করলে কত থাকে 5, 2x² + 6x - x - 3, তাহলে এখান থেকে কি কমন যায় 2x কমন যায়, 2x কমন নিলাম, তাহলে এখানে থাকে কি x প্লাস এখানে থাকে 3 দুগুণা 6 3, মাইনাস এখান থেকে কিছু কমন যায় না, তার মানে 1 কমন যাবে, তাহলে থাকে x আর ব্র্যাকেটের আগে কি চিহ্ন আছে মাইনাস, এই মাইনাসটা হয়ে যাবে +3, দুইটাই কিন্তু একই রকম হয়েছে, দুইটাই কিন্তু একই রকম হতে হবে, তাহলে এই দুইটা থেকে আমরা একটা কমন নিব x + 3, আর এখানে আছে 2x - 1, তাহলে এটার আমরা উৎপাদক বিশ্লেষণ পেলাম x + 3 2x - 1, এই যে x + 3 2x - 1, তাহলে এটার 1 এবং 2 হচ্ছে সঠিক। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে যে বহুনির্বাচনী সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা আয়ত্ত করতে পেরেছ। তোমরা বাসায় অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে এই সমস্যাগুলো সমাধান করতে তোমাদের তত সময় কম লাগবে। যদি ভিডিওটি তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে একটি লাইক দিবে। তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।